ইয়ামিনকে স্টুডেন্ট আর একজন সাধারণ বাংলা স্কুলে বাংলা মিডিয়ামের ছেলে একসাথে হাঁটে, সেটাকে দমন করার মতো শক্তি নাই তো পৃথিবীতে। আমরা দুই বোনই একসাথে জুলাই কন্যা খেতাব পেয়েছি। না, আপনার মতো আমাদের চেয়ে তো আপনি নিশ্চয়ই একজন সিনিয়র পারসন। সেক্ষেত্রে আপনাকে কিভাবে কানেক্ট করলো সর্বপ্রথম, মানে এটা যদি আমাদেরকে একটু শোনান। হ্যাঁ, আমি জেনজিকে খুব মনে প্রাণে সমর্থন করি। এটা জেনজিরই একটা আন্দোলন। হ্যাঁ, কিন্তু এই আন্দোলনে কিন্তু জেনজির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে এবং আমি সেই সর্বস্তরের মানুষদের একজন, এবং আমি জেনজির সাথে তাদের দাবির সাথে আমি অবশ্যই একাত্মতা পোষণ করি। আসলে সত্যি বলতে আমার পরিবার একটি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একটি পরিবার। আমার পূর্বপুরুষের রাজনৈতিক ইতিহাস শুরু হয়েছিল অনেক আগে। আমার দাদা আলিমুদ্দিন তালুকদার, উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং তার বিরুদ্ধে কলকাতায় মামলাও হয়েছিল। আমরা মানে শত বর্ষ ধরে, আমি যে কথাটা ব্যবহার করি যে শত বর্ষ ধরে তালুকদার পরিবার রাজপথে, মানে আমরা বংশ পরম্পরায় সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে এসেছি। আমার আপন চাচা উনি এরশাদ বিরোধী আন্দোলনে গ্রেফতারও হয়েছিলেন। তারপরে আমাদের জেনারেশনেও আমরা সক্রিয়ভাবে ছিলাম এবং পরবর্তীতে এই জেনজির যে মুভমেন্ট, আসলে জেনজির মুভমেন্টটা একদিনের নয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সমর্থন এবং আমাদের অংশগ্রহণ সবসময় ছিল। আমি এবং আমার পরিবার অবশ্যই জেনজিকে সমর্থন করি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তাদের মুভমেন্টকে, তাদের মতবাদকে 100% সমর্থন করেছি সবসময়। কিন্তু জুলাই আপনাকে মানে আন্দোলিত করেছে, সেই সাথে আপনি শত শত আহতের কিন্তু সরাসরি চিকিৎসা প্রদান করেছেন। জি। তো আপনাকে যদি আমি বলি যে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আপনি রোগীদের সেই করুণ কাহিনী দেখেছেন, সেই আর্তচিৎকার দেখেছেন। হ্যাঁ, আপনি একজন ডাক্তার। জি। কিন্তু আপনি যদি লেখক হন, মানে ডাক্তারের ভূমিকা থেকে একজন লেখক হিসেবে যদি আমি আপনাকে রূপায়ণ করি, সেক্ষেত্রে আপনি বর্ণনাগুলো কেমন দিতে পারবেন? মানে একটু যদি আমি আসলে জানি না আমি কেমন বর্ণনা দিতে পারবো। আমার যা দেখা সেটা আমার চাক্ষুষ দেখা। জুলাইয়ের কথা যদি আমি বলি, জুলাইয়ের প্রতিটা বিষয়কে খুব সুন্দরভাবে অবলোকন করছিলাম এবং জুলাইয়ের শুরু থেকে আমার মনে একটা আশার আলো জেগেছিল যে এই ছোট ছোট ছেলেগুলো, মেয়েগুলো, তারাই হয়তো এবার বাংলাদেশে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে। এ ব্যাপারে আমি খুব আশাবাদী ছিলাম। তারপর আমি তাদেরকে আন্দোলনরত অবস্থায় দেখেছি। তারপর আমি আবু সাইদকে দেখলাম। তারপর আমরা খুব মানে আশা করছিলাম যে এবার হয়তো কিছু একটা হবে। আমাদের হাসপাতালের প্রথম রোগী এসেছিল 17 জুলাই। সেদিন আমরা 4-5 জন রোগী পেয়েছিলাম। প্রথমে 4-5 জন। হ্যাঁ, 17 জুলাই। তারপর 18 জুলাই। 18 জুলাই আসলে ছিল একটা রক্তস্নাত দিন। আমি এই শব্দটাই বলি সবসময় যে 18 জুলাইকে বলতে হবে একটা রক্তস্নাত দিন। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তো সেদিন আমি আমাদের হাসপাতালে সেদিন বৃহস্পতিবার আমার শিডিউল ওটি ডে থাকে। তো সেদিন আমি অপারেশন করছিলাম। অপারেশন করার এক পর্যায়ে মানে সেদিন ইন্টারনেটের কানেকশনও কিন্তু ছিল না, তো ওয়াইফাই চলছিল 18 তারিখ। তো ওটির ফাঁকে ফাঁকে আমি দেখছিলাম যেরকম হচ্ছে। আমি যখন আমার লাস্ট ওটিটা শুরু করব, তখন আমি এরকম খবর পাচ্ছি চারদিকে শুট আউট হচ্ছে, গুলি হচ্ছে, তো নিচে রুগীরা আসছে। তো এরকম আনুমানিক আজানের পরে, দুপুরের আজানের পরে একটা সময় আমার হাসপাতালে বর্তমান যিনি এডি, উনি তখন একজন মেডিকেল অফিসার ছিলেন, ওনার নাম রেজওয়ানুর রহমান সোহেল। উনি আমার মেডিকেলের বড় ভাই। উনি ওটির দরজা নক করেন যে নীলা নিচে চলে আয়। কি হয়েছে? যে নিচে চলে আয়, দেখ নিচে নরকের দরজা খুলে গেছে। আমি অবাক হয়ে যাই যে কেন ভাই? বলে কি ও তাড়াতাড়ি আয়। তো আমরা কিন্তু ওই সময় ওটি কমপ্লেক্সের ডাক্তারের শিডিউল ওটি করছিলাম এবং উনি প্রায় প্রতি দরজায় নক করে করে ডাক্তারদেরকে নিচে ডাকছিলেন। তো আমিও সাথে সাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাই এবং নিচে নামতে নামতে আমি প্রথম দেখতে পাই ওই ইয়ামিনের ঘটনাটা। তখন হচ্ছে যে আমি চাক্ষুষ না, মানে মোবাইলে। তখন হচ্ছে যে আমি দেখলাম যে এরকম, আমরা তো ওটি কমপ্লেক্সে, আমরা তো তখন সার্জারিতে বিজি, আমাদের শিডিউল কাজ চলছে। তখন আমি প্রথম দেখলাম যে ইয়ামিনকে এপিসিতে ঘোরানো হচ্ছে। তো আমি বললাম হ্যাঁ, এটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে? এটা তো বাংলাদেশ, এটা তো দেখে মনে হচ্ছে একটা গাজার ভিডিও। এরকম একটা ফিলিংস আমার হচ্ছিল। সিঁড়ি দিয়ে জাস্ট 3 তলা থেকে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখি শত শত বাচ্চা, তাদের বয়স বেসিক্যালি 14 থেকে 25-এর মধ্যে। তারা তো আমার তুলনায় বাচ্চা, ছোট মানুষ। তারা কেউ মানে এক হাত এক চোখ দিয়ে এভাবে ধরে আছে, কেউ হচ্ছে 2 হাত দিয়ে 2 চোখ এভাবে ধরে আছে। তাদের চেহারা রক্তস্নাত, তাদের মুখ থেকে সারা শরীরে পিলেট এবং চোখ দিয়ে রক্ত ঝরছে, এখানে রক্ত, চোখ দিয়ে রক্ত ঝরছে, শরীর রক্ত, অনেকটা ভয়ানক অবস্থা। মানে এবং ছেলে মেয়ে বিভিন্ন বয়সের, মানে আমি চারপাশে তাকিয়ে মানে আমি নিজেকে ধরে রাখতে পারি না, আমি পড়ে যাই। মানে আমি একজন চিকিৎসক, এরকম দৃশ্য আমিও নিতে পারিনি। আমি পড়ে গেলাম, সাথে সাথে 2 জন মিলে আমাকে উঠালো। আমি বললাম এটা কী হচ্ছে? তারপরে দেখি যে আমাদের ইমার্জেন্সি রুমে
মানে শত শত রুগী এন্ট্রি হচ্ছে, মানে আমি যখন নিচে দাঁড়ানো তখনও রুগী ঢুকছে, মানে আমার চোখের সামনে প্রতি মানে 10 সেকেন্ড পরপর একজন করে আসছে। তারপর সেদিন ছিল 18ই জুলাই, তারপর সেদিন মোটামুটি আমরা রাত 10টা পর্যন্ত ওই দিন সার্জারি করেছি এবং সেদিন আমাদের 10টা টেবিলে ওটি হয়েছে। 18ই জুলাইয়ের পরে আসে 19 জুলাই। 18 এবং 19 জুলাই এই 2 দিন প্রায় 300 রুগী এসেছিল এবং ওই 2 দিনে আমরা একেবারে 18 জুলাই তো গেল, সেদিন আর 10টা পর্যন্ত সার্জারি হয়েছে। তারপর 19 জুলাই সেদিন তো শুক্রবার, রাস্তায় কিচ্ছু নাই, তো নিয়ে গিয়েছি খুব সকালে, কারণ জানতাম যে এরকম একটা সিচুয়েশন আসবে, যেতেই হবে। 19 জুলাই সিনারিওটা এরকম ছিল যে রাস্তা ছিমছাম, শুধু আহতরাই আহত হয়ে আসছে। 19 জুলাই আরেকটা দিন, সেদিনও হচ্ছে সার্জারি হচ্ছে সকাল 8টা থেকে রাত 10টা টানা, সেদিন ছিল 12টা বেড। মানে 18 এবং 19 জুলাই মিলিয়ে আমরা প্রায় 200 রোগীর সার্জারি করেছি। এবং তারপরে 20 জুলাই কারফিউ শুরু হয়েছে, কারফিউর দিনও প্রায় 70 জনের সার্জারি হয়েছে এবং সেদিনও প্রায় 70-80 জন পেশেন্ট ছিল। এভাবে মানে প্রায় 18, 19, 20, 21 4 দিন খুবই ভয়াবহ ছিল আমাদের জন্য। এবং একই ধরনের সিনারিও আমরা দেখতে পেয়েছি 3, 4, 5, 6 এই 4 দিন, সেম টাইপের সিনারিও, মানে একই রকম। মানে সবচেয়ে বেশি রোগী মানে কোন দিন আসে আপনার হসপিটালে? সবচেয়ে বেশি ছিল 18, 19 আর 5 আগস্ট। 18 জুলাই, 19 জুলাই আর 5 আগস্ট ম্যাক্সিমাম রোগী আমরা সেদিনই পাই। আসলে একটা জিনিস আপনি চিন্তা করেন যে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্র, এদের বয়স 14 থেকে 25-এর মধ্যে, এদের একটা চোখে পিলেট অথবা 2টা চোখে পিলেট। এবং একটা জিনিস মানে আমার কাছে খুব অবাক লাগে যে এগুলো আসলে কোনোটাই রাবারের ছিল না। আচ্ছা আচ্ছা, আমাদের হাসপাতালে মানে রাবার বুলেট ছিল না, না, আমাদের হাসপাতালে যে সার্জারি হয়েছে সব মেটালিক প্লেটই ছিল, কিছু রিয়েল বুলেট আমরা পেয়েছি। আচ্ছা। এবং আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রায় মানে অভ্যুত্থান চলাকালীন সময় জুলাই আগস্ট এবং পরবর্তীতে আমাদের ভর্তি করা রোগীর সংখ্যা 864 জন। ভর্তি ছাড়াও প্রায় 1000 রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আর চিকিৎসার ব্যাপারে আমাদের হাসপাতালে প্রায় টোটাল 650 মতো রোগীর অপারেশন হয়েছে। যদি বলতে হয় রোগীদের কথা, 11 জন মানুষ এই পৃথিবীর আলো কোনোদিন দেখতে পাবে না, মানে তারা যা দেখে সেটা মানে বলাই ভালো। তো 11 জনকে আমরা পুরোপুরি 2 চোখ নষ্ট হয়ে গেছে বলে বলছি। এবং হ্যাঁ 2 চোখ, আর 493 জনের 1 চোখ নষ্ট হয়ে গেছে। তারা এখন কই আছেন? ওরা কি হসপিটালে আছে? না না না, হসপিটালে নাই, তাদের তো রিলিজ হয়ে গেছে, চিকিৎসা তো শেষ। এদের মধ্যে কিছু সংখ্যক রোগীকে প্রায় হচ্ছে যে 20 জনের উপরে রোগীকে বিদেশেও পাঠানো হয়েছিল। এখানে হচ্ছে যে দেখুন, এখানে এত আহত শুধু চোখ, কিন্তু একটা মানুষ তার একটা চোখ দিয়ে কোনোদিনই দেখতে পাবে না। 493 জন মানুষ তার একটা চোখ দিয়ে কোনোদিনই দেখতে পাবে না, এবং 11 জন মানুষ 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। ওইটা তো আপনাদের মানে হসপিটালের একটা পরিসংখ্যান যে 493, 11। এবং অন্যান্য চক্ষু হসপিটালেও তো এরকম রোগী ছিল অজস্র। হসপিটালে না, অন্যান্য চক্ষু হসপিটালে সেরকম রোগী আসে নাই। মানে বেসিক্যালি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পুরো বড় লোডটা আমরাই নিয়েছি। মানে অন্যান্য হসপিটালেও ছিল মানে, কিন্তু যে ম্যাসিভ লোড, মেজর লোডটা আমরা নিয়েছি, মেজর লোড। এবং এটা আসলে একটা অন্যরকম একটা পরিস্থিতি। আমি 2টা স্মৃতি আপনার সাথে শেয়ার করি। প্রথমটা হচ্ছে 4 আগস্টের, 3 আগস্ট শনিবার, 4 আগস্ট রবিবার। ওই দিন আমার শিডিউল আউটডোর। একটা ছেলের নাম আমি বলতে চাই, ওর নাম মেহেদি হাসান মিন্টু, ডাক্তার নবাব, ওর বাড়ি নেত্রকোনা। ও আমাকে চোখ দেখাতে এসছে ওই দিন ওইখানে চক্ষু বিজ্ঞানে। আমি চোখটা দেখলাম, দেখার পরে তখন 4 আগস্ট কিন্তু অলরেডি সব থমথমে। আমি বেলা 3:30টার দিকে বের হয়েছি হসপিটাল থেকে। নবাব একটু দেরিতে এসেছিল, ওকে আমি মনোযোগ দিয়ে দেখে অফিস যদিও 2:30 শেষ, ওখানে 3:30টায় বের হলাম। ওকে আমি বললাম যে নবাব তুমি কই যাবা? নবাব বলে যে ম্যাডাম আমি তো কিভাবে যাব বুঝতেছিলাম। নবাব তুমি আমার সাথে আমার বাসায় চলো, যদি তোমার লুকানোর কোনো জায়গা না থাকে, আমার মানে হাজব্যান্ডের একটা হসপিটাল আছে অরোরায় তোমাকে ভর্তি করে দিই, অরোরা স্পেশালিস্ট হসপিটাল, ওখানে তুমি রাতটা থাকতে পারবা। ও বলে না ম্যাডাম, আমি আশুলিয়া চলে যাই, আমার আত্মীয়ের বাসা আছে, আমি চলে যেতে পারবো। তো আমার এখনো মনে পড়ে যে ওই দিন এই নীরব নিস্তব্ধ রাস্তায় ওকে আমি বিদায় দিলাম, মানে ওরও চোখে পানি আমারও চোখে পানি। মানে আমার মনে হচ্ছিল যে হয়তো এই ছেলেটাকে আমি আর দেখতে পাবো না, একজন আহত ভাই। ওই দিনই প্রথম তাকে দেখেছি 4 চোখ। তারপর 4 আগস্টের ঘটনা, তারপরে আবার সে 5 আগস্টের পরে আমার হাসপাতালে এসে ভর্তি হয়েছিল। নবাবের 2 চোখই আহত হয়েছিল, তবে নবাব ভাগ্যক্রমে একটা চোখ দিয়ে দেখতে পায়। 2 চোখই তার আহত, 2 চোখেই তার প্লেট লেগেছিল, একটা চোখ দিয়ে সে দেখতে পায়। নবাব পরে সরকারি খরচে তুরস্কে চিকিৎসাও করেছে। কিন্তু ওই দিন বেলা 3:30টায় ওর যে চাহনি, পরদিন 5 আগস্ট, আমরা তো বাংলাদেশের পরিস্থিতি বুঝতেই পারছি। আর 5 আগস্টের স্মৃতি যদি বলতে চাই, 5 আগস্ট দিন নিউজ প্রচার হওয়ার আগে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আমার মূল উদ্দেশ্য ছিল রাজপথে অংশ নেওয়া। হেঁটে হেঁটে যেতে যেতে এক সময়
খবরটা পেয়ে গেলাম। খুব সম্ভবত ওই সময় আমি হেঁটে হেঁটে বিজয় সরণি পর্যন্ত এসেছি আমার বাসা থেকে। তো তখনই খবরটা পেয়ে গেলাম, সবাই রাস্তায় উৎফুল্ল। চক্ষুবিজ্ঞানী হেঁটে হেঁটে ভাবলাম যে আমি তো চক্ষুবিজ্ঞানেই যাই, আমার হাসপাতালেই যাই। তো ওখানে গিয়ে দেখি যে আমার একটা ছেলের সাথে দেখা হলো, ওর নাম ইমাম। তো ইমাম কাঁদছে, ওর চোখে পানি, বলছে যে ম্যাডাম সবাই তো আনন্দ করছে, আমি তো ব্যথা পাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমি কি এই চোখটা দিয়ে আর দেখতে পাবো না। আমি ইমামকে বলতে পারি নাই যে যেভাবে সে আহত হয়েছে এটা আসলে দেখাটা একটা অসম্ভব বিষয়। অত্যন্ত দ্রুত গতির মেটালিক পিলেট, অত্যন্ত দ্রুত গতির, এবং এই পিলেটগুলো এমনভাবে ঢুকেছে চোখে যে মানে চোখের সামনে আমরা যে কালো অংশটা দেখতে পাই এটা আসলে কর্নিয়া, কর্নিয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে তার রেটিনাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, এখন এটা তো একটা ট্রান্সপারেন্ট জিনিস, চোখটা কিন্তু খুবই একটা ডেলিকেট স্ট্রাকচার। আমাদের চোখে একটা বালু পড়লে আমাদের কেমন লাগে, সেখানে তাদের চোখে একটা অত্যন্ত দ্রুত গতির একটা গরম মেটালিক পিলেট ঢুকেছে, অত্যন্ত দ্রুত গতির। এখন ভিতরে পুরো ক্ষত বিক্ষত, তাদের চোখের ভিতরে কর্নিয়াটা ছিঁড়ে গেছে, রেটিনাটা ছিঁড়ে গেছে, চোখের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তারপর চোখের মানে ট্রমাটিক অপটিক নিউরোপ্যাথি, চোখের মধ্যে ছানি, স্কার হয়ে গেছে, মানে একটা ভয়াবহ দৃশ্য। যেভাবে মানে ক্ষতি হতে পারে, খুব কঠিন বিষয়গুলো, খুবই কঠিন। সেদিন ইমামের কর্নিয়াতে যখন আমি ছিদ্রটা দেখতে পাই তখন আমি ইমামকে বলতে পারি না, আমি বলছি বাবা তুমি ভর্তি হও, হ্যাঁ ভর্তি হও, এখন তো কোনো ভয় নাই, তুমি ভর্তি হও, আমরা তোমার চিকিৎসা দিব। ইমাম পরেও চিকিৎসা নিয়েছে, তার কর্নিয়াটা রিপেয়ার হয়েছিল, কিন্তু তার চোখ তো কখনো আগের অবস্থায় আসে নাই। মানে ইমাম ওই দিন মানে আমি আসলে এটা আমার স্মৃতিতে থাকবে। আরেকটা ছিল ওই ছেলেটার কথা, 18 জুলাইয়ের কথা। 18 জুলাই দুপুরের পরে 4টা থেকে 5টার মধ্যে কোনো একটা সময় ওটি কমপ্লেক্সের ভিতরেই আমি, ওটি হচ্ছে, একটা হাত আমার গলা শুনে বলকে ম্যাডাম আমার হাতটা ধরবেন, আমার না খুব ভয় লাগতেছে। ওটি যে করতেছিল তার নাম ছিল ডাক্তার মেহেদি, ও ওটি করতেছিল, আমি ছেলেটার হাতটা ধরে বসেছিলাম, মানে যার ওটি হচ্ছে, আন্টি আমার হাতটা ছাড়িয়েন না আন্টি, আমার খুব ভয় লাগতেছে। আপনি বোঝেন যে কথাই কথা বলে তার মানে বয়স তার কত। চক্ষু বিজ্ঞানে পরবর্তীতে অনেককে এনআইডি দেওয়া হয়েছিল, অনেকের জন্ম নিবন্ধনে রেজিস্ট্রেশন হয়েছিল। মানে বিষয়টা আমি এই জন্য বলছি যে তারা এতই ছোট ছিল যে তাদের এনআইডি হওয়ার বয়সও হয় না। এরকম অনেকে কিন্তু ছিল যে যাদের এনআইডি হওয়ার বয়স হয় নাই, এখানে থাকতে থাকতে তাদের এনআইডির বয়স হয়েছে। আমরা ছোট ছোট বাচ্চাও পেয়েছি। একটা ছোট বাচ্চা ছিল যাত্রাবাড়ির, ও আহত হওয়ার পরে স্কুলে ভর্তি হয়েছে, মানে যখন সে আহত হয়েছে তখন সে স্কুলে ভর্তি হয় নাই, মানে তার পরের বছর 25 সালে সে স্কুলে ভর্তি হয়, খুবই ছোট একটা বাচ্চা। ওখানে মানে মেয়েদের সংখ্যা কেমন ছিল? মানে মেয়েদের সংখ্যা একেবারে আহতদের মধ্যে মেয়ে ছিল, আচ্ছা 8-9 জন মেয়ে ছিল। এর মধ্যে একজনকে আপনি টিভিতে হয়তো দেখেছেন, পারভিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, যাত্রাবাড়ির পারভিন। আরেকজন আছে আরবি শিক্ষক জেনেভা ক্যাম্পের, নীলু পারভিন আপা, উনি 2 চোখে পিলেট বিদ্ধ হয়েছে। আচ্ছা, নীলু আপার জীবনটা অনেক কঠিন, মানে পারভিন আপা তো একটা চোখে দেখতে পান, কিন্তু নীলু আপা আসলে 2 চোখে গুলিবিদ্ধ। তো ওনার নামও নীলু পারভিন, উনি মানে হচ্ছে যে তা জেনেভা ক্যাম্পে আছেন। আরেকটা মেয়েকে আমি মনে করতে পারি, মানসুরা আমাকে বলতেছিল যে ম্যাডাম মানে হচ্ছে যে আমি আপনাকে আমার বিয়েতে দাওয়াত দিব, আমার চোখটা যাতে দেখতে অন্তত সুন্দর থাকে। আমি তো দেখবো না, আমি আমরা কাউন্সিলিং করতাম, সত্য কথাই বলতাম যে এই ক্ষতি হয়েছে, আমরা চিকিৎসা করছি, এখন আল্লাহ জানেন কত দূর কি হবে। তো মানসুরা বলছিল ঠিক আছে আমি যতটুকুই দেখি, কিন্তু আমার বিয়েতে আপনাকে দাওয়াত দিব, আপনি কিন্তু আমার বিয়েতে যাবেন, আপনি আমার অনেক দেখাশোনা করেছেন। আমি ওদের এত ভালোবাসা পেয়েছি। কালকে এক আহত, তার বাচ্চার ভিডিও কলে আমাকে তার বাচ্চা দেখিয়েছে, ওর বাচ্চাটার নাম না জাকিয়া, আমার নামের নাম রেখেছে। বেশ, মানে কি আবেগপ্রবণ হলে পরে আপনার প্রতি যে আপনার নাম তার প্রথম সন্তানের নাম হিসেবে রাখতে হয়। এটা সে একজন পুরুষ আহত, মানে হ্যাঁ একজন পুরুষ আহত নাম রেখেছে, তার বাচ্চার নাম রেখেছিল জাকিয়া। তার মানে কালকে সে আমাকে ভিডিও কল দিয়েছে। অনেক আহতর সাথে না আমার, মানে আপনারা চিকিৎসক হিসেবে ছিলেন ঠিক আছে, কিন্তু আমাদের দেশে তো সাধারণত চিকিৎসকরা খুবই কর্পোরেট বিহেভ করে, মানে আপনার সাথে কেবল আমার সাথে সম্পর্কটা চিকিৎসা পর্যন্ত, এর বাইরে না। কিন্তু আপনারা এত বেশি
দরদ, মায়া, ভালোবাসা দিয়েছেন মানে আহতদেরকে, যেটা চিকিৎসার ঊর্ধ্বে গিয়ে আরো বেশি কিছু সম্পর্ক, নিজের সন্তানের মতো, নিজের ভাইয়ের মতো, কিংবা নিজের খুব আপন মানুষের মতো করে আপনারা তাদেরকে সমাদর করেছেন, যত্ন করেছেন এবং ট্রিটমেন্ট করেছেন। না হলে তো এই ধরনের সম্পর্ক তৈরি হইতো না। আমরা তো জুলাইতে সম্পৃক্ত ছিলাম। আমি আপনাকে আমার জুলাইয়ের একটা স্মৃতি বলি। এককালে যখন আমার সরকারি চাকরি ছিল না, আমার বাচ্চা ছিল না, তখন আমিও রাজপথে লড়েছি। কিন্তু পরে একটা সময়ে বাচ্চার মা হয়ে একটু ভীতু হয়ে গেলাম। 2 আগস্ট শুক্রবার সকালে ওই বৃষ্টি ভেজা রাস্তায় আমি দুটো মেয়েকে দেখতে পেলাম রিকশার উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। ওই শ্যামলা মেয়েটা আমাকে নিজের অল্প বয়সের কথা মনে করিয়ে দিল। তখন আমার মনে হলো যে আর মনে হয় বাসায় থাকার সময় নাই। 3 আগস্ট আমার হাজব্যান্ড মাহফুজকে বললাম যে চলো যাই। মাহফুজ কিন্তু অলরেডি রাস্তায় ছিল। আমার হাজব্যান্ড 19 জুলাই থেকেই রাস্তায়, সে সরাসরি মিছিল করছিল। তো আমাকে বললো যে ঠিক আছে, যেতে চাও? আমি বললাম যাই, চলো। ওরা আমাকে একটা কথা বলে যে নীলা, আমরা দুজন 2 জায়গায় দাঁড়াবো, কারণ কোথাও যদি গুলি হয় নুসাইবার অন্তত একজন প্যারেন্ট জীবিত থাকুক। 3 আগস্টের কথা। আমার 3 আগস্টের ছবিটা আছে আমার মোবাইলে, সেরকম চার্জও ছিল না। আসার পথে আমি একটা ছবি তুলে রেখেছিলাম যে একটা স্মৃতি থাকুক, যে কোনোদিন আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করবে কিনা জানি না, একটা স্মৃতি থাকুক, যে টিএসসির একটা স্মৃতি জুলাইয়ের 3 আগস্টে। 3 আগস্ট আমি নিজেও রাজপথে গিয়েছিলাম, 4 আগস্টেও ছিলাম, আর 5 আগস্ট তো দেশ স্বাধীন হয়ে গেল। আমি অন্তর দিয়ে ফিল করি, ওই যে বলেছিলেন বয়স, অনেক বয়সের পার্থক্য হতে পারে, মনের পার্থক্য তো নাই। নিশ্চয়ই নাই, মনের পার্থক্য তো নাই। মানে আমি এটা জুলাইটা কেন সফল হয়েছিল, কারণ এখানে সন্তান ছিল, বাবা মা ছিল, নানা নানিও ছিল, দাদা দাদিও ছিল, মানে প্রতিটা জেনারেশন মানুষ এখানে পার্টিসিপেট করেছে, তাদেরকে সংযোগ ঘটিয়েছে, নিজেকে আত্মস্থ করবার চেষ্টা করছে এই আন্দোলনের সাথে। অবশ্যই যে আন্দোলনে জিন্স আর বোরখা পাশাপাশি হাঁটে, এর চেয়ে বড় কিন্তু কিছু নাই। আমার কিন্তু পাটা ভাঙা, আমার পাটা একটা দুর্ঘটনায় ভেঙে যায় অনেক বছর আগে। আমি কিন্তু অত দূর হাঁটতে পারি না। আই ক্যান রিমাইন্ড একটা ফেরিওয়ালা মহিলা খুব সম্ভবত ওই থেকে বিজয় সরণির রাস্তা থেকে সামনের দিক পর্যন্ত না আমাকে ধরেছিল। মানে আমি এত হাঁটতে পারি না, তো আমি বসে পড়েছিলাম। মানে মহিলাটা বলে কি, আপা ওঠেন, আমি আপনাকে ধরতেছি। আচ্ছা, মানে সে কে আমি জানি না, আই ডোন্ট নো। আপা ওঠেন, আমি আপনাকে ধরতেছি। তার সে যে ফেরি করে সেটা তার ঘাড়েই ছিল। মানে আমি এটা এখনো মনে করি যে প্রসেশনে ডাক্তার আর ফেরিয়ালি একসাথে হাঁটে, যে প্রসেশনে বোরখার জিন্স একসাথে হাঁটে, যে রাস্তায় একটা ইংলিশ মিডিয়ামের পর স্টুডেন্ট আর একজন সাধারণ স্কুলে বাংলা মিডিয়ামের ছেলে একসাথে হাঁটে, সেটাকে দমন করার মতো শক্তি নাই তো পৃথিবীতে। সেটা একটা অসাধারণ মনের জোর, অসাধারণ মনের জোর। জুলাই এমন একটা জিনিস ছিল যেখানে সবাই একসাথে অংশ নিয়েছে। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার পরিবারের কথা। ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান আমার হাজবেন্ড, সেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী। যে ডাক্তার সাহেব বলেছিলেন যে অনেক আহতদের মাথায় খুলি ছিল না, উনি হচ্ছে তিনি নুসাইবার বাবা। আর আমার বাবা ময়মনসিংহে ডাক্তার মোহাম্মদ আব্দুল খালেক তালুকদার, উনিও কিন্তু আহতের অপারেশন করেছেন, এবং সেটা আগেই 5 আগস্টের আগেই করেছেন। তখন কারফিউ চলে। আমার বাবা কোন অলিগলির ভিতর দিয়ে একটা বেসরকারি হাসপাতালে গিয়ে, উনি রিটায়ার্ড তো, একজনের চোখের অপারেশন করেন, জুলাই যোদ্ধা, ওর নাম সোহেল, ওর বাড়ি নেত্রকোনা। পরবর্তীতে সোহেল চক্ষু বিজ্ঞানে এসে ভর্তি হয়, আমার আন্ডারেই থাকে। আর আমার বোনের কথা বলবো, আমরা 2 বোনই একসাথে জুলাই কন্যা খেতাব পেয়েছি। আমার বোন ডাক্তার ইশরাত জাহান ইভা। ময়মনসিংহেও কিন্তু অনেক জায়গায় এই ধরনের হামলা হয়েছিল, প্রচুর মানুষ গুলিবিদ্ধ হয়েছিল, এবং সেগুলো মানে ও তো সার্জন, ওদের এখানে রিয়েল বুলেটের রুগী আসে। তো সেই রিয়েল বুলেটের রুগীগুলো সে 1 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত, এর মধ্যে সে 3-4 দিন বাসায়ও যেতে পারে নাই। প্রচুর রুগীর সার্জারি সে নিজে করেছে, এবং এর মধ্যে সে যেটা করত, রুগীদের সেফটি এনশিওর করার জন্য তাদেরকে লুকিয়ে রাখতো। আমাদের তো চোখের রুগী, চোখে গুলিবিদ্ধ, তার হাত পা তো আল্লাহর রহমতে ঠিক আছে, তাকে আমরা হয়তো কাজ শেষ করে মানে এটা সেফ রাখার তো আমরা হয়তো পরদিন রিলিজ করে দিতাম, বা ওটি শেষ হয়ে গিয়েছে পরদিন এসে ফলো আপ দিতে পারে। কিন্তু ওর যে রুগীগুলো, সেগুলো তো হচ্ছে নড়তে চড়তে পারে না, বুকে গুলি লেগেছে, পেটে গুলি লেগেছে, সেই রুগীগুলোকে সে কেবিন ব্লকে লুকিয়ে রাখতো। এভাবে সে 5 আগস্টের আগ পর্যন্ত রুগীদের লুকিয়ে রেখেছিল, এবং প্রচুর রুগী সে অপারেশন করেছে। আমার আপন বোন ইশরাত জাহান ইভা, আমরা আসলে পুরো পরিবার নিয়ে জুলাইতে কন্ট্রিবিউশন করেছি। আমরা সবাই জুলাইয়ের সাথে ছিলাম।
আর বেসিক্যালি আমাদের চোখের রোগীদেরকে সার্জারি করে রিলিজ করে দেওয়ার কারণ হচ্ছে হাসপাতালে রাখলে যদি ধরে নিয়ে যায়, মানে এই জন্য মানে রিপেয়ার করে সুবিধা মতো সময় হ্যাঁ তোমাকে অসুবিধা আছে কিনা শুনে রিলিজ করে দেওয়া হতো, ওরা পরদিন এসে আবার ড্রেসিং করতো। জুলাইয়ের সময় যখন আপনারা মানে রোগীদেরকে চিকিৎসা করছিলেন তখনও তো শেখ হাসিনা পতন ঘটে নাই না, তখন সরকারিভাবে কোনো রকমের চাপ বা আপনাদের উপর কোনো রকমের গোয়েন্দা চাপ বা এজেন্সির কোনো রকমের এরকম কিছু ফেস করছেন কিনা, মানে সেই সময়ের হাসিনার আমলে? হ্যাঁ, 5 আগস্টের আগে ফেস করতে হয়েছে। কেমন ফেস করতে হয়েছে? এরকম ছিল যে আমি পার্সোনালি বলতে পারি যে আমাকে মানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। সেটা মুখোমুখি হয়েছিলাম আমি খুব সম্ভবত 27 বা 28 জুলাই এরকম কোনো একটা সময়, আমি 27 অথবা 28 জুলাই আমি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলাম। কি করেছি, কি দেখেছি। সে সময়কার বদলি করে দেওয়ার জন্য তো লিস্ট হয়েছিলই, বদলি তো করেই দিত, এটা তো ছোট ছিল। আরও অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করেছে 27 অথবা 28 জুলাই, তাও তো পিছপা হয়নি। মানে এরকম কোনো ডাক্তার দেখেছেন যাদেরকে মানে সরকারিভাবে মোকাবেলা করছে তারা ভয়ে পিছু হটছে? আমাদের হাসপাতালে এরকম ডাক্তার ছিল না, এটা চক্ষু বিজ্ঞানের একটা বড় গুণ বলতে পারেন। বিশেষ করে এই পুরা চিকিৎসা সেবার সাথে জড়িত ছিল জুনিয়ররা। বললাম না যে যখন সবাই একটা ম্যাসিভ হারে, মানে বিষয়টা হচ্ছে যে জুনিয়ররা কিন্তু প্রথমে এটা ছিল কোটা আন্দোলন, কোটা আন্দোলনের সাথে তো জুনিয়ররা একাত্তর ছিলই। কারণ হচ্ছে যে একটা মানুষ তো ফেস করে যে আমি চাকরি পাচ্ছি না, আমার একটা চাকরির দরকার। কোটা আন্দোলনে গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয় কলেজের ভাইরা তাদেরকে সেবা মানে দিতে পিছপা আসলে হয় নাই। ম্যাক্সিমাম হচ্ছে সেই চিকিৎসা সেবার সাথে জড়িতরা ছিল মিড লেভেলের ডাক্তার, মিড লেভেল এবং জুনিয়র ডাক্তার। তারা কিন্তু পুরো জানটা দিয়ে করছে, একেবারে জানটা দিয়ে। আমি মানে এখনো রিমাইন্ড করতে পারি যে একেবারে জানটা দিয়ে 18, 19, 20 জুলাই মানে যা হয়েছে, মানে পুরো সর্বোচ্চ শ্রম দিয়েছে মিড লেভেলের জুনিয়র ডাক্তাররা, সর্বোচ্চ শ্রম। এবং হচ্ছে তারা পিছু পা হয় নাই। এবং আমাদের চক্ষু বিজ্ঞানে মিড লেভেলকে পিছু হটানো যায় না। মিড লেভেল কেন, মানে সিনিয়ররা কেন নয়? সিনিয়ররা সিনিয়রদের কিছু সিনিয়রের সাপোর্ট তো ছিলই। যেমন আমি সিনিয়র বলতে পারি যে পরবর্তীতে পরিচালক হয়েছিলেন খায়র আহমেদ চৌধুরী স্যার, ওনার তো সাপোর্ট ছিলই, উনি তো যথেষ্ট সাপোর্টিভ ছিলেন। হুমায়ুন আহমেদের যে স্ত্রী শাওন, এই ভদ্র মহিলা জুলাইকে যে পরিমাণের মানে তুচ্ছতাচ্ছিল্য করছে রীতিমতো, এটার জন্য কি আপনার মনে হয় না তার শাস্তি হওয়া উচিত? আপনি একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একজন অগ্রণী ভূমিকা রাখা একজন নারী এবং চিকিৎসা যোদ্ধা, ঠিক আছে? তো সেদিক থেকে আপনার বিশাল একটা কন্ট্রিবিউশন আমরা জানি। তাদের কি হওয়া উচিত, আসলে কি করা উচিত? তাদেরকে যদি রুখে দিতে যায় তাহলে বলে মব, আবার সরকারিভাবে যদি তাদেরকে রুখে দেয় তাহলে কি বয়ান তৈরি হবে? মানে আমাদের গভর্নমেন্ট বা আইনিভাবে তাদের যদি মোকাবেলা করা হয়, সরকার কিন্তু চাইলে আইনিভাবে মোকাবেলা করতে পারেন, কিন্তু করছেন না নাকি? নাকি করছেন না, অবশ্যই করবেন। প্রত্যেকটা জিনিসের মব না, প্রত্যেকটা জিনিসের একটা প্রসিডিউর আছে বা দেশে আইন আছে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদেরকে মোকাবেলা করা সম্ভব। এবং আমি যেটা মনে করি জুলাই কারো একার না, জুলাই কারো একার না। জুলাইকে রাস্তায় মোশাররফ করিম ছিলেন না, রাস্তায় সিয়াম ছিল না, রাস্তায় ডাক্তার বাঁধন ছিল না, ছিল তো ওরাও তো সেলিব্রিটি, ওরাও কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস, ওরাও কিন্তু সেলিব্রিটি। আমরা হচ্ছে আরও সেলিব্রিটির কথা জানি, আমরা বেবি নাজনীনের কথা জানি, আমরা আরও অনেক শিল্পীর কথা, আসিফ আকবরের কথাও আমরা জানি। অনেক শিল্পী কিন্তু জুলাইকে সমর্থন দিয়েছেন। আমার মনে হয় কি আমাদের আসলে এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমাদের একটা বুদ্ধিজীবী উইং দরকার। আমি যেটা পার্সোনালি মনে করি যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মতো বুদ্ধিভিত্তিক কথা বলার মতো বুদ্ধিজীবী থাকতে হবে, আমাদের সেরকম সাংস্কৃতিক কর্মী থাকতে হবে, আমাদের এমন মানুষ থাকতে হবে যারা তাদেরকে ডিফেন্ড করতে পারবেন। এটা কিন্তু সত্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকাটাকে তো অস্বীকার করার উপায়ই নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নেমে এসেছিলেন, এজন্যই কিন্তু ছাত্ররা আরও ভরসা পেয়েছে, আমার শিক্ষক আমার সাথে আছে। এজন্য যারা নিজেদেরকে সংস্কৃতিকর্মী দাবি করে, যারা মনে করে হ্যাঁ এদেশের সংস্কৃতির ধ্বজা তারা নিয়েছে, তাদের বিপরীতে সেই ধরনের জুলাইপন্থী সংস্কৃতি যার কর্মী যারা আছেন, জুলাইপন্থী বুদ্ধিজীবী যারা আছেন, তাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে। এবং হচ্ছে তাদের পিছনে আমরা যারা জুলাইয়ের পক্ষে আছি আমরাও দাঁড়াবো। এটা হচ্ছে
সে একটা ফেসবুক পোস্ট দিবে, সে খুবই একটা মানুষ জুলাইয়ের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট দিল, সে খুবই বিখ্যাত একজন মানুষ, তার কথার 100 জনকে প্রভাবিত করে। তাহলে আমাদের কেন এরকম একজন নাই যে একটা পোস্ট দিলে 100 জন প্রভাবিত হয়? জুলাইয়ের পক্ষের এরকম কেন একজন নাই? আমি তো সবসময় এটা সমর্থন করি যে আমাদের জুলাইপন্থী বুদ্ধিজীবী না, আমার কথা হচ্ছে ওখানে না, মনে করেন হচ্ছে যে পক্ষের লোক অনেক আছে নিশ্চয়ই, যে প্রভাবিত করে জুলাইয়ের পক্ষে এরকম আছে, আমি দেখাইতে পারবো আপনাকে, কিন্তু বিরুদ্ধে কিভাবে করবে স্বাধীন বাংলাদেশে? কারণ হচ্ছে আপনি দেখেন মুক্তির যে ধারাবাহিকতা আমাদের আন্দোলনের, যেমন 47 যদি একটা মুক্তির আন্দোলন, অবশ্যই 71 কিন্তু আমাদের মুক্তির 71 একদম মুক্তিযুদ্ধ, এটাকে যদি কেউ আঘাত করে আমাদের মানে হৃদয়ে আঘাত করলো, অবশ্যই, তাই না? মুক্তিযুদ্ধ আমাদের আত্মার অংশ। ঠিক সেই মুক্তির সিলসিলার অংশ হচ্ছে 24 আরেকটা। হ্যাঁ, মানুষের মুক্তির লড়াইয়ের তো কোনো শেষ গন্তব্য বলে কিছু নাই, এটা তো চলমান একটা প্রক্রিয়া। 24-এও যে আমরা জাতিগতভাবে একেবারেই চূড়ান্তভাবে মুক্তি পেয়ে গেছি তা না, আমরা কোনো না কোনো ব্যারিয়ারের মধ্যে আটকায় যাব। বিষয়টা হচ্ছে ঠিক আছে, পরাধীন হয়ে যাব। ইনশাল্লাহ আমরা পরাধীন হব না, আমাদের মনগুলা তো মুক্ত, তাই না? আমাদের, আমি সবসময় একটা কথা বলি, কথাটা হচ্ছে এরকম যে কথাটা আমি মনে করি যে জুলাই যারা রাস্তায় ছিল তাদের একটা বড় সংখ্যায় ছিল আন্ডার 18, তারা এত সহজে বৃদ্ধ হবে না, তারা এত সহজে ব্যারিয়ারে বসবে না, তারা পরাধীন হবে না। এই দেশে মানে আমাদের বেসিক্যালি দরকার সামাজিক রিফরমেশন, এবং সেটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো আপনি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। হ্যাঁ, এর পরবর্তীতে আওয়ামী লীগের তরফ থেকে কোনো রকমের থ্রেট মোকাবেলা করেন নাই, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক? থ্রেটের কথা যদি বলতে হয় আমি আপনাকে বলি, আপনি কিছুটা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে জুলাইয়ের মেয়েদেরকে প্রচণ্ড হ্যারাস করা হয়েছে। আমাদের হচ্ছে যে ফেসবুকের পোস্টে উল্টাপাল্টা মানুষ হিসেবে আজে বাজে কমেন্ট করে, তারপর আমাদের নাম্বারগুলো কোথায় কোথায় প্রচার হয় অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, এবং তারপরে জুলাইয়ের মেয়েদের হচ্ছে মোবাইলে আজে বাজে স্ল্যাং, ফোন স্ল্যাং, SMS আসে। এটা কিন্তু আমার মোবাইলেও এসেছিল। প্রায় 9 মাস থেকে 1 বছর পর্যন্ত আমি এটা ফেস করেছি, এবং আহতদের সেবা দেওয়ার সময় তো সময়ও ফেস করেছি, মানে আমাকে হুমকি এটা সেটা। কারণ আমি তো শুধু মানে আহতদের সেবা দিয়ে ক্ষান্ত হয়নি, আমি একটা জিনিস হচ্ছে যে এই মেটালিক প্লেটের ইস্যুটা কিন্তু প্রথম মিডিয়াতে আমিই বলেছিলাম। একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল সাক্ষাৎকার আমি বলেছিলাম, যে উনি জিজ্ঞেস করেছিলেন যে এগুলো কি, তখন আমি বলেছিলাম যে এগুলো তো মেটালিক প্লেট আর রিয়েল বুলেট। এই কথাটা তখন সবাই পিক করে যে হ্যাঁ, মানে মেটালিক প্লেট ছিল আর কিছু রিয়েল বুলেট ছিল, ম্যাক্সিমাম মেটালিক প্লেট ছিল। বারবার আমি বলছি যে ম্যাক্সিমাম রোগীর মেটালিক প্লেট ছিল, কিছু রিয়েল বুলেট ছিল। এই কথাটা কিন্তু পিক করে, এবং এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়ে দাঁড়িয়েছিল সে সময়। এখন মেটালিক প্লেট কিন্তু প্রাণঘাতী, এত গুরুত্বপূর্ণ কথা বলার পরে আমাকে তো আর ছেড়ে দেওয়া হবে না। আমাকে বিভিন্নভাবে হ্যারাস করা হতো, আমার মোবাইলে আজে বাজে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে আজে বাজে SMS আসতো, আজে বাজে কল আসতো। তারপর অনেক দিন এরকম ছিল যে রাতে আমি মোবাইল অফ করে ঘুমিয়েছি, মানে আমার আর কিছু করার না, মানে নিজেকে অসহায় বোধ করতাম। সাক্ষী দেওয়ার পরে এরকম হুমকি এসেছে, এরকম হুমকি সরাসরিও মানে কেউ কেউ ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা, হোয়াটসঅ্যাপে আর মোবাইলে এ ধরনের অনেক এলোমেলো কল আর এলোমেলো মানে হুমকি ধামকি পেয়েছি। এগুলো পেয়ে তো আসলে ভয় পেলে হবে না। আমি যা সত্য সেটাই বলে এসেছি, আমি যা দেখেছি আপনাকে যা বললাম সেটাই বলে এসেছি, এটাই বলে এসেছি। এই 493, এই 11 জনের 2 চোখ অন্ধ হয়ে গেছে, 493 জনের 1 চোখ অন্ধ হয়ে গেছে, 28 জনের 2 চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে, 47 জনের 1 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথাগুলোই হুবহু বলে এসেছি। এটা তো জানতে হবে মানুষকে, এত বড় একটা সংখ্যা মানুষকে তো জানতে হবে। এটা তো একেবারে কম না, এটা তো অনেক বেশি একটা সংখ্যায়। এবং দেখুন, আমি হয়তো ভাবতে পারি যে কারো কারো একটা চোখ নষ্ট হয়েছে, 493 জন আরেকটা চোখ দিয়ে দেখছে, আমি এক চোখ বন্ধ করে কি আরেক চোখ দিয়ে সেভাবে দেখতে পারবো? আল্লাহ তাআলা তো তাহলে 2টা চোখ দিতেন না। এত এত মানুষকে আহত করলো, মানে চক্ষু ধ্বংস করে দিল, সে জীবনে আর কখনো পৃথিবীর আলো দেখতে পাবে না। এরপরেও আপনি একজন চিকিৎসক, আপনার মতোই আরো বহু চিকিৎসক আছে বাংলাদেশে যারা হচ্ছে শেখ হাসিনাকে পেতে চায়।
হ্যাঁ, আচ্ছা। ভারত থেকে আসুক, তিনি আবার গদিতে বসুক, তিনি আবার প্রধানমন্ত্রী হোক, আমরা তার শাসনটা আবার পেতে চাই। হ্যাঁ, এরকম তো আছেই। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনার যে জ্ঞানটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই জ্ঞানের চোখটা দিয়ে সত্যটাকে দেখুন, কোনটা সত্য। আমার আহত ভাইদেরকে দেখুন, তাদের জীবনটাকে দেখুন, তাদেরকে দেখুন, এই মানুষগুলোকে দেখুন। যার ক্ষতি হয়েছে তার তো হলোই, সেই পরিবারটা নিয়ে সে কিভাবে থাকবে, তার একটা ছাত্র জীবন কিভাবে চলবে। আমি এরকম পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী, হ্যাঁ, ওই জাতীয় বিশ্ববিদ্যালয় খুব সম্ভবত বলেছে যে পরীক্ষায় আধা ঘন্টা সময় বাড়িয়ে দিবে, তো ওরকম একটা চোখ দিয়ে দেখতে পায় না, ওই সার্টিফিকেটও আমার হাসপাতাল থেকে কিন্তু দেয়া হয়েছে, আমিও দিয়েছি, যে একটা চোখে দেখতে পাচ্ছে না, এই যে তার কাগজপত্র। আধা ঘন্টা বাড়িয়ে দিয়ে তার লেখার গতিকে বাড়িয়ে কতটুকুই বা সাহায্য করা যায় বলুন। ওই মানুষটা একটা চোখ দিয়ে তার সারা জীবন চলতে হবে, সেই 493 জনকে। তাহলে ওই এটা কি মানুষের মনকে খুলে দেয় না? মানুষের যে একটা জ্ঞানী মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ক্রিম অফ সোসাইটির একজন, তার যদি এটা দেখার পরেও তার অন্তর্চক্ষু না খোলে, তাকে জ্ঞানপাপী বলা ছাড়া আমার আর কিছু বলার নাই। এই বাংলাদেশে যারা এখনো আমার আহত ভাইদেরকে ইগনোর করেন, আমার আহত ভাইদের বলেন, তাদেরকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করে বিভিন্ন পোস্ট দেন, তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা আপনাদের মনের চোখটাকে খুলে একবার দেখুন। এই সংখ্যাটা কিন্তু একেবারে কম না, যে যারা আহতদের ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দিচ্ছে, অনেকেই দিচ্ছে। এবং সাক্ষী হিসেবে মানে কেমন অনিরাপদ ফিল করছেন, বা সরকারের কাছে কোনো ধরনের দাবি আছে কিনা যে আমাদের নিরাপত্তাটা একটু সুনিশ্চিত করেন? সাক্ষী হিসেবে আমি অনিরাপদ বোধ করি না। আমি মনে করি 5 আগস্ট পরের বাংলাদেশে আমি মুক্ত, আমি স্বাধীন, এবং আমি মনে করি আমি নিরাপদ। আমি অনিরাপদ বোধ করি না। কারণ একটা জিনিস কি, সর্বোচ্চ কি হতে পারে? মৃত্যু। ওটা তো আমি হার্ট অ্যাটাক করে এখনই মারা যেতে পারি, মৃত্যুকে তো ভয় পাই না। সিরিয়াস। আপনি আসলেই তো জুলাই যোদ্ধা। আমার পরিবারটা, আমাদের আপব্রিঙ্গিংটা এরকমই হয়েছিল, একটা রাজনৈতিকভাবে সচেতন, স্বাধীন চেতা, এবং আমাদের সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ সবকিছু একটু অন্যরকম। এবং জুলাইকে আমি অন্তরাত্মা থেকে ভালোবেসেছি। কথাগুলো একটু অন্যরকম, ট্রেডিশনালি যারা বলে তাদের মতন না। এটা হচ্ছে যে ফেস টু ফেস, এবং আমি একটু বয়স্ক মানুষ, তো এই জন্য হচ্ছে যে আমার কথাগুলা ওরকম না, অত আবেগপূর্ণ না। আচ্ছা, এই যে যারা আহত হলো 493 জন, আহত আমাদের হাসপাতালে ভর্তি রোগী ছিল 864। আহতদের বিভিন্ন ক্যাটাগরি আছে। সিরিয়াস তো 493 জন, 493 সাথে 11 সিরিয়াস যদি আপনি বলেন যে খুবই সিরিয়াস, তাহলে 500-র বেশি হবে। তাদের প্রতি সরকারের করণীয়টা কি বলে মনে করেন? তারা তো বর্তমানে হচ্ছে জুলাই যোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছেন, পাশাপাশি তাদেরকে ওই গ্যাজেটভুক্তদেরকে সরকার থেকে আর্থিক সাহায্য একটা দেয়া হয়েছে। ওই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে। কিছুদিন আগে একজন এসেছিলেন, উনি বললেন যে হচ্ছে ওনাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হবে, প্রশিক্ষণের ফর্ম ফিল আপের জন্য। তো উনি আমার একটা অ্যাটাস্টেশন চেয়েছেন যে উনি সত্যি সত্যি আহত এবং উনি এই ধরনের দৃষ্টি উনার আছে, তো সেই অনুযায়ী তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। যে এরকম আগেও আমি এরকম ফর্ম অ্যাটাস্টেড করে দিয়েছি। তো এইরকমভাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা উদ্যোগ নিয়েছে যে এরকম যারা আহত জুলাই যোদ্ধা তাদেরকে পরীক্ষা একটু সময় বাড়িয়ে দেয়া, তারপর ওদেরকে রেগুলার ভাতা দেয়া হচ্ছে, সুযোগ সুবিধা ওদের আছে, ওদেরকে একটা সাপোর্ট দেওয়া। এবং আমি যেটা মনে করি যে সরকারের কাছে আমার যদি দাবি থাকে সেটা হচ্ছে আমার আহত ভাইদেরকে একটা পুনর্বাসন করার জন্য। আপনি যে সমস্ত আহতগুলো পেয়েছেন, হ্যাঁ, স্কুল ছাত্র পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কলেজের স্টুডেন্ট? কলেজ, হ্যাঁ। ইউনিভার্সিটি স্টুডেন্ট? মাদ্রাসা পেয়েছি। পাবলিক বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, পাবলিক প্রাইভেট সবই পেয়েছি। ন্যাশনাল প্রাইভেট সব পেয়েছি, সব ধরনেরই পেয়েছি। ইভেন হচ্ছে যে ইংলিশ মিডিয়ামের আমার হাতে আসেনি। তবে হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি তো সবই এসছে, এনএসইউ, ব্র্যাক,
তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছে, তারপর মানে আপনি ইউনিভার্সিটি পেয়েছি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর স্কুল, কলেজ, মাদ্রাসা তো পেয়েছি, অনেক মাদ্রাসা পেয়েছি। তার পাশাপাশি হচ্ছে সমাজের অন্যান্য স্তরের মানুষও পেয়েছি। সমাজের অন্যান্য স্তরের মানুষ যেমন হচ্ছে যে সবজি বিক্রেতা, তারপরে অটো চালক, তারপরে হচ্ছে যে ড্রাইভার, তারপর এই ধরনের মানুষও পেয়েছি। সবচেয়ে খারাপ লাগে আমার হচ্ছে এই ড্রাইভার শ্রেণীর মানুষগুলোর জন্য। ওরা তো ওই কাজটাই জানে, এখন তো আর সে এখন তো আর কাজটা করতে পারবে না। মানে ওদের জন্য খারাপটা লাগে বেশি, ওদের অন্য কোনো কর্মসংস্থান ওদের জন্য এখন তো ওটা করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন।